গত রাতে সেতুতে গিয়েছিলি তাই না? গ্রামের নাম পলাশবাড়ি। চারপাশে শালগজারি আর বাঁশঝাড়ে ঘেরা, দিনের বেলায় যতটা শান্ত, রাত নামলেই ততটাই অস্বস্তিকর। গ্রামের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সরু নদী। লোকেরা একে বলে কালী নদী। পানি খুব গভীর না, কিন্তু স্রোতটা অদ্ভুত, যেন নিজের ইচ্ছেতেই বয়ে চলে। নদীর ওপর দিয়ে আছে একটা পুরনো বাঁশের সেতু। অনেক বছর আগে গ্রামের লোকজন মিলেই বানিয়েছিল। গ্রীষ্মকালে সেতুটা শক্ত আর নিশ্চিন্ত, কিন্তু বর্ষা এলেই বাঁশগুলো ভিজে নরম হয়ে যায়। কিছু বাঁশ কাঁধ হয়ে ঝুলে পড়ে নদীর থেকে। দূর থেকে দেখলে মনে হয় সেতুটা যেন হাঁপাচ্ছে। গ্রামের সবাই এক বাক্যে বলতো, রাত হলে ওই সেতুর ওপর যেও না, সূর্য ডুবলেই সেতুটা জীবন্ত হয়ে ওঠে। ওটা আর আমাদের থাকে না। আমি প্রথমে এসব কথায় পাত্তা দিইনি, গ্রাম্য কুসংস্কার। শহরে বড় হওয়া আমার কাছে এসব শুধুই গল্প। শহরের কোলাহল থেকে ছুটি পেয়ে মামার বাড়ি এসেছি কয়েকদিনের জন্য। এইখানে মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে। সন্ধ্যের পর চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রথম রাতেই লক্ষ্য করলাম একটা বিষয়। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে গ্রামের মানুষজন হঠাৎ করেই তাড়াহুড়ো শুরু করে বাড়ি ফেরার জন্য। দোকানপাট বন্ধ হয়ে যায়, কেউ আর নদীর ধারে থাকে না। আর সবচেয়ে অদ্ভুত, কেউই সেই বাঁশের সেতুর দিকে ভুলেও পা বাড়ায় না। যার যত প্রয়োজনই হোক না কেন, ওই বাঁশের সেতুর দিকে ভুলেও যায় না। আমি মামাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম। মামা, এত তাড়া কেন? রাতেই গ্রামে তো আর বাঘ টাগ নেই। মামা কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল, সব প্রশ্নের উত্তর জানতে নেই বাবা। সেই রাতে ঘুম আসছিল না। গ্রামের রাতটা শহরের মতো না, এখানে নীরবতাও শব্দ করে। জানালার বাইরে ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের হালকা কান্না, আর মাঝে মধ্যে নদীর দিক থেকে ভেসে আসা অচেনা একটা শোঁ শোঁ আওয়াজ। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। ঠিক তখনই খবর পেলাম, আমি গ্রামে এসেছি শুনে আমার এক পুরনো বন্ধু রাহুল আসছে আমার সাথে দেখা করতে। রাহুল এই গ্রামেরই ছেলে, কিন্তু এখন শহরে থাকে। ছোটবেলা থেকেই ওর স্বভাবটা একরকম, যার নিষেধ সেটাই করে দেখার নেশা। ভয় শব্দটা যেন ওর অভিধানেই নেই। রাত প্রায় 10টার দিকে রাহুল এলো, মুখে সেই চেনা হাসি, চোখে কৌতূহলের ঝিলিক। কিছুক্ষণ গল্প হলো, পুরনো দিন, স্কুলের স্মৃতি, শহরের কথা। কিন্তু আমি লক্ষ্য করলাম গল্পের মাঝেও ওর চোখ বারবার জানালার বাইরে নদীর দিকেই চলে যাচ্ছে। হঠাৎ করে রাহুল নিচু গলায় বলল, শুনেছি তোকে সবাই সেতু নিয়ে সাবধান করেছে। আমি কিছু বলতে না বলতেই ও হেসে উঠল। তারপর হঠাৎ করেই চ্যালেঞ্জ শুনে দিল, দেখি তুই রাত 12টার পর ওই বাঁশের সেতু পার হতে পারিস কিনা। ওর কণ্ঠে মজা ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক জেদ। আমি মুহূর্তের জন্য চুপ করে গেলাম। গ্রামের মানুষের কথা, মামার সাবধান বাণী সব মাথায় ঘুরে গেল, কিন্তু অহংকারটা ঠিক তখনই জেগে উঠল। আমি হেসে বললাম, ভয় নেই, আমি পার হব, শুধু তুই চল আমার সাথে। রাহুল তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। রাত যত বাড়তে লাগলো, চারপাশ তত অচেনা হয়ে উঠল। পুরো গ্রাম নিস্তব্ধ, কোনো আলো নেই, কোনো মানুষ নেই। মনে হচ্ছিল আমরা দুজন ছাড়া পুরো গ্রামটাই ঘুমিয়ে আছে, অথবা জেগে থেকেও লুকিয়ে আছে।
দূর থেকে বাঁশের সেতুটা দেখা যাচ্ছিল। চাঁদের আলোয় বাঁশগুলো ফ্যাকাশে সাদা আর নদীর পানি কালচে। হঠাৎ করে বাতাস থেমে গেল। চারপাশে এমন নিস্তব্ধতা নামল যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত কানে লাগছিল। রাহুল ফিসফিস করে বলল, এখনো ভয় পাচ্ছিস? আমি কিচ্ছু বললাম না, কারণ ঠিক তখনই মনে হলো সেতুর দিক থেকে যেন কেউ আমাদের ডাকছে, যেন অদৃশ্য এক অদ্ভুত শক্তি আকর্ষিত করছে আমাদের। নদীর জল কালো রঙে বদলে গেছে, উথাল পাথাল নয় কিন্তু অস্থির, ঠিক যেন ভেতরে ভেতরে কিছু নড়ছে। প্রথম পা রাখতেই বাঁশের সেতুটা হালকা শব্দে কেঁপে উঠল। শব্দটা এতটাই ভয়ঙ্কর, মনে হচ্ছিল সেতুটা আমাদের উপস্থিতি পছন্দ করছে না। রাহুল তখন হালকা গলায় বলল, দেখিস, এই জায়গায় শুধু রাত 12টার আগে পার হওয়া যায়। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ঠিক তখনই ঘড়িতে রাত 12টা বাজল। 1 সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে গেল। বাতাস হঠাৎ থেমে গেল, একদম থেমে গেল। চারপাশে এমন নিস্তব্ধতা নামল যে নিজের হৃৎস্পন্দন কানে লাগছিল। ঠিক তখন খেয়াল করলাম সেতুর ঠিক মাঝখানে হঠাৎ করেই একটা ছায়া দেখা গেল। মানুষের মতো আকৃতি, কিন্তু পূর্ণ নয়। হাত পা আছে, কিন্তু যেন অদ্ভুত দেখতে। গায়ের রং কালো, চোখগুলো বড় বড়, ছায়াটা যেন আলো শুষে নিচ্ছে। চারপাশ আরো অন্ধকার হয়ে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম, পা আর নড়ছে না। ছায়াটার মুখটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। মুখটা কালো, চোখগুলো রাগান্বিত, বড় বড় করে এক ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে। আর ঠোঁট নড়ে ফিসফিস করে বলল, যেখানে তুমি পার হও আমি সেই পথেই থাকি। পায়ের তলার বাঁশ হঠাৎ যেন হিমশীতল হয়ে গেল। মনে হলো বরফের উপর দাঁড়িয়ে আছি, আর সাথে মনে হচ্ছিল কেউ যেন নিচ থেকে পা আঁকড়ে ধরে রাখছে। রাহুল তখনও আমার পিছনে। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করেই ও চিৎকার করে উঠল, বন্ধু, তাড়াতাড়ি দৌড়া, ছায়া ঝরেছে আমাদের। কোনো কিছু না ভেবেই আমি শুধু দৌড়ালাম, যত জোরে পারি। ঠিক তখনই পিছনে একবার তাকাতেই দেখলাম ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। আমার চারপাশে ঘুরছে, বাতাস ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকটা চেপে ধরেছে কেউ, মনে হলো হৃদয়টা এখনই থেমে যাবে। আর ঠিক তখনই পিছন থেকে আর কোনো শব্দ পেলাম না, রাহুলেরও না। তারপর কি হলো আমার আর কোনো কিছু মনে নেই। পরের দিন সকালে গ্রামের বুড়ো মজুমদার কাকা আমাকে রাস্তায় খুঁজে পেল অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফিরে আমার মনে হচ্ছিল যেন রাতের সবকিছু একটা দুঃস্বপ্ন ছিল। মজুমদার কাকা লোকটা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। চোখ দুটো গভীর, কণ্ঠটা ভারী, যেন অনেক কথা জমে আছে ভেতরে। সে আমাকে বলল, তুই গত রাতে সেতুতে গিয়েছিলি তাই না? আমি কিছু বলার আগেই সে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলল, আজ থেকে ঠিক 20 বছর আগে এক বর্ষার রাতে এই সেতুই থেকে পড়ে একজন লোক নিখোঁজ হয়ে যায়। কাকার গলা কেঁপে উঠল। লাশ পাওয়া যায়নি, শুধু এক জোড়া জুতা পানিতে ভেসেছিল। আমি ঠান্ডা হয়ে গেলাম। মজুমদার কাকা আবার বলল, ওর আত্মা এখানেই রয়ে গেছে। এই সেতুর বাঁশ, দড়ি, বাতাস সবকিছুর সঙ্গে মিশে গেছে সে। একটু থেমে কাকা আমার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে অদ্ভুত এক ভয়। যারা খুব সাহসী, যারা ভয়কে উপেক্ষা করে রাত 12টার পর পার হতে চায়, সে ধীরে ধীরে তাকে নিজের অংশ করে নেয়। আমার মাথার ভেতর হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে গেল। রাহুলের কথা, তার অদ্ভুত হাসি। মজুমদার কাকা ফিসফিস করে শেষ কথাটা বলল, রাত 12টার পর কেউ একবার ওই সেতু পার হলে ওপার থেকে আর ফিরে আসতে পারে না। পরে অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারলাম রাহুল নাকি বাড়িতে ফিরে এসেছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় নয়। গ্রামের লোকেরা বলছিল সেদিন ভোরের দিকে তাকে অচেতন অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া যায়। শরীরটা বরফের মতো ঠান্ডা, অথচ কপাল জ্বলন্ত আগুনের মতো গরম। তারপর থেকেই রাহুলের প্রচণ্ড জ্বর।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য। জ্বরের ঘোরে সে বারবার একই কথা বলছিল। সেতুর মাঝখানে আলো আর একটা ছায়া যেটা আমার পিছনে এখনো দাঁড়িয়ে আছে। গ্রামবাসী এখনো বলে, সন্ধে নামলেই কেউ আর নদীর ধারে যায় না, বাঁশের সেতুর দিকে কেউ তাকায় না। আর কেউ যদি সাহস করে প্রশ্ন করে, সেতুটা কি পার হওয়া এখনো যায়? গ্রামবাসীরা শুধু একটাই কথা বলে, যদি তুমি ওই সেতু পার হও তাহলে একটাই শর্ত। তারপর ফিসফিস করে যোগ করে, আর ফিরে আসবে না।